ঢাকা সহ বিভাগীয় ৮ শহরে আজ শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। বাড়ানো হবে না রিটার্ন দাখিলের সময়, বলছে এনবিআর। রাজধানীতে ট্রেড লাইসেন্স করতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, জড়িত সিটি কর্পোরেশনের অসাধু একটি চক্র। কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মেয়রের। ভারতের পর এবার চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় থাইল্যান্ড, মিয়ানমার ও শ্রীলঙ্কা। চুক্তি হলে বাড়বে পণ্য সরবরাহের গতি, সৃষ্টি হবে নতুন বাজার। এবং পদ্মা সেতুর সংযোগ সড়কের সুবিধা পেতে কাওড়াকান্দি ঘাট সরিয়ে আনা হচ্ছে কাঁঠালবাড়িতে। নৌ রুটের দূরত্ব কমবে প্রায় 5 কিলোমিটার। উদ্বোধন আগামী বছরের শুরুতে। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবির রূপল। আজ শুরু হলো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা। সকাল 10টায় শুরু হয় পরীক্ষা, শেষ হবে দুপুর 1টায়। এবছর 9টি বোর্ডের অধীনে 24,12,775 জন অংশ নিচ্ছে পরীক্ষায়। এর মধ্যে জেএসসিতে 20,38,303 জন ও মাদ্রাসা বোর্ডের অধীনে জেডিসিতে 3,74,472 জন পরীক্ষার্থী। জেএসসিতে আজ হচ্ছে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাফজিদ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামী 17 নভেম্বর শেষ হবে পরীক্ষা। ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে 30 ডিসেম্বরের মধ্যেই। ঢাকাসহ 8 বিভাগীয় শহরে আজ থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। ঢাকার আগারগাঁওয়ে নতুন রাজস্ব ভবনে শুরু হয়েছে এ মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে মেলার অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছে এনবিআর। এবার মেলায় 125 জন সর্বোচ্চ করদাতাকে সম্মাননা ট্যাক্স কার্ড প্রদান করা হবে। মেলায় করদাতাদের জন্য হেল্প ডেস্ক, আইটি কর্নার ও ব্যাংকের বুথ সহ 171টি বুথ থাকবে। এছাড়া করদাতাদের মেলায় আসতে উত্তরা সহ বিভিন্ন স্পট থেকে 8টি শাটল বাস সার্ভিস থাকবে। তবে এবার রিটার্ন দাখিলের সময় আর বাড়ানো হবে না। মেলা চলবে বিকেল 5টা পর্যন্ত। একই সাথে জেলা শহরগুলোতে 4 দিন ও 29টি উপজেলায় 2 দিন এবং 57টি উপজেলায় 1 দিন ব্যাপী আয়কর মেলা অনুষ্ঠিত হবে। আজ থেকে ঢাকাসহ বিভাগীয় 8 শহরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। এই মুহূর্তে ময়মনসিংহের সার্কিট হাউসে জিমনেশিয়ামে আছেন সহকর্মী হারুনুর রশিদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। হারুন, সার্কিট হাউস জিমনেশিয়ামে শুরু হয়েছে 8 দিনব্যাপী আয়কর মেলা। এই মুহূর্তে জিমনেশিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান চলছে। উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি যারা আছেন ইতিমধ্যেই তারা মঞ্চে অবস্থান নিয়েছেন এবং উদ্বোধনী অনুষ্ঠানের কার্যক্রম চলছে। তো এই 8 দিনব্যাপী যে মেলা অনুষ্ঠিত হবে, সেই মেলাতে যারা আয়কর দিবেন তাদের আয়করের যে যাবতীয় যে বিষয়গুলো আছে, যে কাজগুলো তাদের সম্পন্ন করতে হয়, সেই কাজগুলো এখানে একই ছাদের নিচেই সম্পন্ন করতে পারবেন। আমি আয়কর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখান থেকে এই মেলার মাধ্যমে যেমন নতুন আয়কর যারা নিবন্ধন করবেন তাদের নিবন্ধন করা হবে এবং পুনর্নিবন্ধন করা হবে, এবং যারা আয়কর এখন পর্যন্ত প্রদান করেননি বা আয়কর যারা প্রদান করতে ইচ্ছুক তাদের সেই আয়কর এখানে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে পরিশোধ করতে পারবেন বা দিতে পারবেন। এই বিষয়ে আসলে আয়করের যে রাজস্ব বোর্ডের যে সেবা, সেই সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই আয়কর এই মেলার আয়োজন করা হয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন। এখানে কর অঞ্চল ময়মনসিংহের আয়োজনে এখন উদ্বোধনী অনুষ্ঠান চলছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেউদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এবং এখানে সভাপতিত্ব করছেন আবুল কালাম কায়কুবাদ, কর অঞ্চল ময়মনসিংহের যিনি প্রধান, তিনি সভাপতিত্ব করছেন। এছাড়াও এখানে যারা আয়কর প্রদান করেন এবং আয়কর প্রদান করতে ইচ্ছুক বা নতুন আয়কর নিবন্ধন করতে যারা ইচ্ছুক সেই সমস্ত প্রতিষ্ঠান এবং লোকজন এখানে উপস্থিত হয়েছেন এবং তারা এখানে এসেছেন। আমি যারা আয়কর দিতে এসেছেন তাদের কয়েকজনের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে আয়কর অফিসে গিয়ে কর পরিশোধ করা বা নিবন্ধন করার সময় একটা ঝামেলায় পড়তে হয় বা একটা ঝক্কি ঝামেলা পোহাতে হয়। সেইটা
সেইটা নিরসন করার জন্যই আসলে এখানে তারা এই মেলাতে এসেছেন এবং মেলাতে এসে তারা একই ছাদের নিচে তারা তাদের যে সেবাটি সেই সেবাটি নিতে পারেন, সে কারণেই তারা এখানে মূলত এসেছেন। এবং আমি এই কর কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে এই ময়মনসিংহ অঞ্চলে যারা নিয়মিত আয়কর প্রদান করে থাকেন এবং এই ময়মনসিংহ অঞ্চলের যে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর যে অঞ্চল নিয়ে এই কর অঞ্চল গঠিত, সেই অঞ্চলের যারা সর্বোচ্চ করদাতা, প্রতি জেলায় যারা সর্বোচ্চ কর প্রদান করেন তাদেরকে এই মেলার মাধ্যমে পুরস্কৃত করা হবে এবং তাদের সম্মাননা প্রদান করা হবে। এবং তারা আরেকটা বিষয় বলছেন যে কোনো প্রকার ঝামেলা ছাড়াই আয়করের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তারা এখানে সম্পাদন করবেন এবং সর্বোচ্চ সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্যই তারা আসলে এই মেলার আয়োজন করেছেন। তো এই মুহূর্তে চলছে এখানে উদ্বোধনী অনুষ্ঠান। সেই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বক্তব্য রাখছেন এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানের পরেই আসলে মেলার যে আনুষ্ঠানিকতা এবং এখানে যে আয়করের স্টল রয়েছে সেই স্টলগুলোতে সেবা প্রদান কার্যক্রম শুরু হবে। তো এই ছিল আসলে আমার কাছে ময়মনসিংহের আয়কর মেলার সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি ঢাকায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল, তিনি জানাবেন সেখানকার আয়কর মেলার খবর। ধন্যবাদ হারুন। আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আয়কর মেলা বিভাগীয় পর্যায়ে এবং জেলা পর্যায়ে শুরু হয়েছে এবং ঢাকায় আগারগাঁওয়ের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন এখন যে আগারগাঁওয়ের যে প্রাঙ্গণ নতুন রাজস্ব বোর্ড ভবনের, সেখানে কিন্তু বেশ কানায় কোনায় পূর্ণ আমরা দেখতে পাচ্ছি এবং এখানে প্রচুর করদাতারা এসেছেন এবং তারা কর দিচ্ছেন এবং কর দেওয়ার পরে যে কর রিটার্ন, আয়কর রিটার্নের যে একটি ব্যাপার ছিল, যে একটি ঝামেলা ছিল, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এবার অনেকাংশে দূর করার জন্য রাজস্ব বোর্ড চেষ্টা করছেন। এবং আমরা এখন পর্যন্ত দেখেছি যে এই মেলায় বেশ কিছু বুথে কর অঞ্চলগুলো ভাগ করে প্রায় 30টির মতো বুথে আয়কর রিটার্ন গ্রহণের জন্য তারা কাজ করছেন এবং এখানে এনবিআর কর্মকর্তাদের পাশাপাশি এখানে ভলান্টিয়ার হিসেবে বিভিন্ন শ্রেণীর মানুষ এবং এখানে আপনার রোভার স্কাউটের কর্মীরাও কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি। একটা বিষয় খুবই লক্ষণীয়, সেটি হলো যে 2011-12 অর্থ বছর থেকে কিন্তু বাংলাদেশের রাজস্ব আদায়ের যে প্রবৃদ্ধির হার, সেটি কিন্তু বেশ নিম্নমুখী এবং আমরা যদি শতকরা হিসেবে দেখি যে সেই অর্থ বছরের রাজস্ব আদায় প্রবৃদ্ধির হার ছিল 19.3%, কিন্তু পরবর্তী বছরগুলোতে যা কমতে কমতে 2015-16 অর্থ বছরে সেটি দাঁড়িয়েছে 13.8%। তো এই ধারা থেকে বের হওয়ার জন্য এবার কিন্তু অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারের সাথে সাথে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং রাজস্ব বোর্ড তারা কিন্তু বেশ দৃশ্যমান কিছু পদক্ষেপ নিয়েছেন এবং আয়কর মেলা নিঃসন্দেহে সেটি একটি ইতিবাচক ভূমিকা রাখবে এবং রাজস্ব আদায় যে এবছর যে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটি পূরণ করার জন্য কিন্তু এই মেলাটি বড় ভূমিকা রাখবে। আরেকটি ব্যাপার যে এবছর কিন্তু মেলা যেটি শুরু হয়েছে যে দেশে যে উপজেলা পর্যায়েও কিন্তু মেলা হবে এবং 53টি উপজেলায় সপ্তাহে 2 দিন, যে সপ্তাহে পুরো সপ্তাহব্যাপী যখন ঢাকায় মেলা চলবে, এর পাশাপাশি যে উপজেলায় কয়েকটি উপজেলায় 2 দিন এবং 53টি উপজেলায় 1 দিন করেও কিন্তু মেলা চলবে। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে করদাতাদেরকে উদ্বুদ্ধ করার জন্য এবং নতুন নতুন করদাতাদেরকে করের আওতায় আনার জন্য কিন্তু পদক্ষেপ নিচ্ছে রাজস্ব বোর্ড। এবং আমরা যেটি এখানে করদাতাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি যে করদাতাদের সংখ্যা আনুপাতিক হারে যেরকম বাড়ার কথা প্রতি বছর, সেরকম বাড়ছে না। যারা কর দিচ্ছেন তাদের উপরে অতিরিক্ত চাপ পড়ছে এবং যারা দিচ্ছেন না তারা আসলে আওতার বাইরে থেকে যাচ্ছেন বলে এরকম একটি অভিযোগ আমরা শুনতে পেলাম। তো এক্ষেত্রে খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখানে করদাতাদের মধ্য থেকে জানতে পারলাম। সেটির মধ্যে একটি হলো গ্রাম পর্যায়ে যেসব ব্যবসায়ী রয়েছেন যারা বিভিন্ন ধরনের ব্যবসা করেন এবং মুনাফা, বার্ষিক নিট মুনাফা 5-7 লাখও ছাড়িয়ে যায় কোনো কোনো সময়, তো তাদেরকেও করের আওতায় আনার জন্য তারা বলছেন। 2016-17 অর্থ বছরের বাজেট প্রস্তাবনায় মাননীয় অর্থমন্ত্রী কিন্তু বলেছিলেন যে এবছর রাজস্ব আদায় যে আনুপাতিক হারে যে আপনার 2,03,152 কোটি টাকার মতো আদায়ের লক্ষ্যমাত্রা রয়েছে, কিন্তু যে ঘাটতিগুলো রয়েছে, রাজস্ব আদায়ের যে ঘাটতিগুলো রয়েছে, সেই ঘাটতিগুলোর দিকে কিন্তু খেয়াল করেই অর্থ মন্ত্রণালয় আমরা দেখতে পাচ্ছি যে রাজস্ব বোর্ড এবং রাজস্ব বোর্ডের মাধ্যমে তারা কিন্তু চেষ্টা করছেন এবং রাজস্ব বোর্ড কর্মকর্তাদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং কর্মসূচি গ্রহণের মাধ্যমে কিন্তু তারা পদক্ষেপ নিচ্ছেন। তো দুপুর 1টার দিকে মাননীয় অর্থমন্ত্রী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করার কথা রয়েছে। তো
ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদেরকে আরো তথ্য জানানোর চেষ্টা করব। রূপল, এই ছিল আমার কাছে আয়কর মেলা থেকে সবশেষ। সপ্তাহব্যাপী আয়কর মেলার খবর জানাচ্ছিলেন ময়মনসিংহ সার্কিট হাউস থেকে হারুনুর রশিদ এবং ঢাকার আগারগাঁও থেকে জুবায়ের ফয়সাল। এর আগে গতকাল আয়কর মেলা উপলক্ষে আগারগাঁওয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান জানান, এবার রিটার্ন দাখিলের সময় আর বাড়ানো হবে না। নতুন রাজস্ব ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে মেলায় অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ব্যবস্থা চালু করা হবে বলেও জানান তিনি। আমরা পূর্বে যেখানে মাত্র 20টি সম্মাননা কার্ড দিতাম, 10টি ব্যক্তি পর্যায়ে, 10টি কোম্পানি পর্যায়ে, কয়েক গুণ বাড়িয়ে আমরা 125টি সম্মাননা কার্ড দিব জাতীয় পর্যায়ে। প্রচুর হেল্প ডেস্ক আছে, হেল্প ডেস্ক ব্যবহার করে যে কোনো সম্মানিত করদাতা ই ফাইলিং করতে পারবেন। তাছাড়া এখানে আইসিটি কর্নার রাখা হচ্ছে, আইসিটি কর্নারেও আমাদের সহকর্মীরা তাদেরকে সহায়তা করতে পারবেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে সরকার নির্ধারিত ফিয়ের চেয়ে অতিরিক্ত টাকা দিয়ে ট্রেড লাইসেন্স করাতে হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, সিটি কর্পোরেশনের অসাধু একটি চক্র ট্রেড লাইসেন্স করাতে ব্যবসায়ীদের কাছ থেকে 500 থেকে 5,000 টাকা পর্যন্ত বাড়তি টাকা আদায় করছে। সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা কর্মচারী এ ধরনের অবৈধ লেনদেনের সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মেয়র। বিস্তারিত তানিন মেহেদির রিপোর্টে। এক একজন এক এক রেট হাঁকায় তাদের নিজের মতো করে, কেউ 3500 বলে, কেউ 3700 বলে, কেউ পারলে এর চেয়ে বেশিও বলে, 5000, 6000, 7000। ট্রেড লাইসেন্স করাইছি আমার প্রায় 2900 টাকার মতো লাগছে। তো ওরা কস্টের একটা হিসাব দেখাইছে 2400 টাকা, কিন্তু বাড়তি যেটা তাদের চেয়ার খরচের কথা বলছে। তো ওইটা না দিলে হয়তো আমার ট্রেড লাইসেন্স আরো কয়েকদিন লেট হতো। নগর ভবনের সামনেই কথা হয় পুরনো ঢাকার এই ব্যবসায়ীর সঙ্গে। তার অভিযোগের ভিত্তিতে সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স শাখায় অনুসন্ধানে গিয়ে প্রমাণ মিলল বাড়তি টাকা আদায়ের। কয় টাকা জমা দিতে হবে? 5,000 টাকা। লিস্টটা একটু তাহলে দেন আমাকে। আমাদের হ্যাঁ, আমাদের বই তো গ্যাজেটের বই। এই ব্যক্তি শোপিসের দোকানের লাইসেন্সের জন্য 5,000 টাকা দাবি করেন, অথচ গেজেট অনুযায়ী শোপিসের দোকানের লাইসেন্স ফি 1,000 টাকা। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন 5টি অঞ্চলের ভিত্তিতে ট্রেড লাইসেন্স প্রদান করে। ফুলবাড়িয়ায় সিটি কর্পোরেশনের মূল ভবনে 2টি অঞ্চলে ট্রেড লাইসেন্স দেওয়া হয়। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের আরো 3টি অঞ্চলে লাইসেন্স দেওয়া হয়। নতুন ট্রেড লাইসেন্স করানো কিংবা লাইসেন্স নবায়ন সবখানেই বাড়তি টাকা গুনতে হয় বলে অভিযোগ ব্যবসায়ীদের। গেজেটে যা আছে তার চাইতে 25% বা 30% এরকম বেশি লাগবে। ওইটা কেন বেশি লাগবে? জিজ্ঞাসা করছি, এখন আমার জিজ্ঞাসা করছি তো বলছে এটাই সিস্টেম। সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নবায়নের যে বর্তমান পদ্ধতি, এইটাকে সাজানো হয়েছে যাতে সিটি কর্পোরেশনের কর্মচারীরা 2 পয়সা কামাইতে পারে। প্রথম কিছু পরে সিভিরে বললো আমাদের 11,500, পরের দিন আসছি বড় স্যারের খুঁজে পাইছি। বড় স্যারে ভালোভাবে নিখুঁত করে হিসাব করে বললো যে এটা টাকা লাগবে 10,500, 1,000 টাকা কমেছে পরের দিন। কোন কর্মীর বিরুদ্ধে এমন অভিযোগের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন দক্ষিণ সিটির মেয়র। বিভিন্ন ক্যাটাগরির ট্রেড লাইসেন্স রয়েছে, সেই ক্যাটাগরি ঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা সেটার ইন্সপেকশনের ব্যবস্থা রয়েছে। যদি এই ধরনের কোনো অভিযোগ আসে সেটা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে। পাশাপাশি এ ধরনের দুর্নীতি পুরোপুরি বন্ধ করতে শিগগিরই ট্রেড লাইসেন্স প্রদানের প্রক্রিয়াকে অটোমেশনের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান মেয়র। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। পরিবহন খরচ কমিয়ে আনতে বাংলাদেশের সঙ্গে ভারতের পর কোস্টাল শিপিং বিজনেসের আওতায় চট্টগ্রাম বন্দর ব্যবহারে আগ্রহ দেখাচ্ছে থাইল্যান্ড, মিয়ানমার ও শ্রীলঙ্কা। মাদার ভেসেলের পরিবর্তে ছোট ছোট জাহাজ দিয়ে পণ্য পরিবহন করতে চায় এই দেশগুলো। থাইল্যান্ড এবং মিয়ানমারের আগ্রহের বিষয়টি আলোচনার পর্যায়ে থাকলেও শ্রীলঙ্কার সঙ্গে বর্তমানে চুক্তির প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বাংলাদেশে আমদানিকৃত যে কোনো পণ্য রপ্তানিকারক দেশ থেকে প্রথমে নিকটবর্তী বন্দর হিসেবে সিঙ্গাপুর অথবা শ্রীলঙ্কার কলম্বো বন্দরে এনে রাখা হয়। এরপর সেখান থেকে জাহাজ যোগে নিয়ে আসা হয় চট্টগ্রাম বন্দরে। এক্ষেত্রে কন্টেনারবাহী এসব পণ্য সিঙ্গাপুর বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে সময় লাগে অন্তত 10 দিন, আর কলম্বো বন্দর থেকে আসতে কমপক্ষে 7 দিন প্রয়োজন হয়। এতে পণ্যের পরিবহন খরচ যেমন বেড়ে যায়, তেমনি দীর্ঘ সময়ের কারণে বাজারে পণ্যের ঘাটতি দেখা দেয়। কোস্টাল শিপিং এর যদি কানেক্টিভিটিটা হয় তাহলে এটা হবে কিন্তু আমার জন্য একটা মাইল ফলক। এই কানেক্টিভিটি যতই তাড়াতাড়ি হবে ততই কিন্তু আমি একজন ব্যবসায়ী হিসেবে
আমি তাড়াতাড়ি মালটা পাবো, আমি তাড়াতাড়ি মার্কেটিং করতে পারবো, এন্ড ইউজারের কাছে আমি মালটা পৌঁছাতে পারবো। সম্প্রতি ভারতের 6টি বন্দরের সাথে বাংলাদেশের 6টি বন্দরের একটি চুক্তি সম্পন্ন হয়েছে। আর থাইল্যান্ডের রানাং বন্দর, মিয়ানমারের আকিয়াব এবং রেঙ্গুন বন্দরের সাথে শ্রীলঙ্কার কলম্বো বন্দরও আগ্রহ দেখিয়েছে। এই অঞ্চলের অনেক দেশই এই রকম কোস্টাল শিপিং চুক্তির জন্য আগ্রহী হয়েছে। শ্রীলঙ্কার সাথে বিষয়টি আমাদের আলাপ আলোচনা চলছে। কোস্টাল শিপিং এর একটি এগ্রিমেন্ট, একটি চুক্তির বিষয়ে আমাদের এখানে এসেছিলেন এবং আমাদের সাথে কথাবার্তা হয়েছে, মন্ত্রণালয় পর্যায়ে আলাপ আলোচনা হয়েছে। এই 4টি দেশ কোস্টাল শিপিং বিজনেস চুক্তির আওতায় আসলে পণ্য সরবরাহ যেমন গতি বাড়বে, তেমনি বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে নতুন বাজার সৃষ্টি হবে বলে মনে করেন এই ব্যবসায়ী। আন্তদেশীয় যে আমাদের যে চুক্তিগুলো হয়, এগুলোতে কিন্তু আমাদের যে যোগাযোগটা, কানেক্টিভিটিটা অনেক বেড়ে যায়। এই বাড়ার ফলে আমরা নানাভাবে ওদের দেশের পণ্য আমাদের দেশে সহজে চলে আসবে অল্প ভাড়ায়, আমাদের দেশের পণ্য কিন্তু আমরা সহজেই পৌঁছে দিতে পারবো অল্প ভাড়ায় তাদের দেশগুলোতে। ব্যবসায়ীরা মনে করেন কোস্টাল শিপিং চুক্তি হলে বিপুল পরিমাণ ছোট সাইজের কন্টেইনারবাহী জাহাজের চাহিদার কারণে প্রসার ঘটবে দেশে জাহাজ নির্মাণ শিল্পের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেখছেন এই সময়ের বাণিজ্য। পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হওয়ায় আগে থেকেই সুফল পেতে যাচ্ছেন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। সংযোগ সড়কগুলো ব্যবহারের সুবিধা পেতে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাটটিকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে কাঁঠালবাড়িতে। ফলে এ পথে চলাচলকারী ফেরিগুলো দূরত্ব কমে আসবে প্রায় 5 কিলোমিটার। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন আগামী বছরের শুরুতে কাঁঠালবাড়ি ঘাটটি খুলে দেওয়া সম্ভব হবে। মাদারীপুর ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 19টি জেলার কোটি মানুষের সঙ্গে রাজধানীর যোগাযোগের পথ এটি। পদ্মার উত্তাল ঢেউর সঙ্গে পাল্লা দিয়ে তাই চলছে ছোট বড় ফেরি, লঞ্চ আর স্পিডবোটে মানুষ ও পণ্যবাহী যানবাহনের আসা যাওয়া। পদ্মা সেতু হচ্ছে তাই স্বপ্নবোনা মানুষেরা অপেক্ষায় আছেন। সেতুর কাজ 2018 সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা, তবে দুই পারের সংযোগ সড়কগুলোর কাজ এখন প্রায় শেষ। আর তাই এর সুফল দিতে আগামী বছরের শুরুতেই সংযোগ সড়ক খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এখন শিমুলিয়া থেকে ফেরি পথে যেতে হয় 14 কিলোমিটার দূরের কাওড়াকান্দি। তবে এই দূরত্ব 5 কিলোমিটার কমিয়ে বর্তমানে কাওড়াকান্দি ঘাটটিকে সরিয়ে আনা হচ্ছে কাঁঠালবাড়িতে। এর ফলে ফেরিতে শুধু 1 ঘন্টা সময় কম লাগবে না, জ্বালানি সাশ্রয় থেকে শুরু করে নানা সুযোগ পাবেন এলাকাবাসী। পুরা দক্ষিণবঙ্গে পুরা লাভ হবে। শিবচর, মাদারীপুর, শরীয়তপুর, এই ঘাটটা এখানে আসা ফলে তাদের 1 ঘন্টা মনে করেন সময় বেঁচে যাবে। আমাদের রাস্তাঘাট হবে ভালো হবে, আমাদের যাতায়াতের সুবিধা হবে ভালো। জাজিরা প্রান্তে পদ্মা সেতুর মূল সংযোগ সড়কের সঙ্গে কাঁঠালবাড়ি ঘাটটিকে যোগ করতে নতুন করে 6 কিলোমিটার সার্ভিস সড়ক তৈরির কাজ চলছে পুরোদমে। ফলে এই ঘাটে ফেরি থেকে নেমে সরাসরি যানবাহনগুলো চলে যেতে পারবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে। পূর্ব দিক থেকে আগত যে খুলনা, ফরিদপুরে যত ঢাকাগামী যে সমস্ত বাস আসে তাদের কিন্তু সময় আমরা 1 ঘন্টা কমিয়ে দিলাম। আমরা জানুয়ারিতে আমরা তো উদ্বোধন করতে চাই। দুইটা বেনিফিট আমরা পাবো। কাঁঠালবাড়ি আনলে আমার ফেরির ডিস্টেন্সটা কমে যাবে, তাহলে আমার ফেরির নাম্বার অফ ট্রিপ বেশি হবে। 2 বছর আগে মেইন ব্রিজের কাজ শেষ হয়ে গেল, তাহলে এই অংশটার ব্যবহার যদি জনগণ করতে পারে তাহলে এটা একটা বেনিফিট টু দ্য পিপল অফ বাংলাদেশ, অ্যাজ ওয়েল অ্যাজ এটা একটা এক্সপোজার যে আমরা পদ্মা সেতুর কিয়দংশের ব্যবহার শুরু করতে পেরেছি। বিআইডব্লিউটিআই এর সহযোগিতায় এখন চলছে ঘাট সংস্কার, মাটি ভরাট, পন্টুন তৈরির কাজ। পুরো কাজ শেষ হলে ঘাটটি খুলে দেওয়া হবে যানবাহন চলাচলের জন্য। পদ্মা সেতু চালুর 1 বছর পরও রক্ষণাবেক্ষণ সহ নানা কারণে অব্যাহত রাখতে হবে ফেরি যোগাযোগ। আর সেতু চালুর 2 বছর আগে যদি অ্যাপ্রোচ রোডগুলো খুলে দেওয়া সম্ভব হয় তবে তা এখনই সুফল দিতে শুরু করবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষদের, আর যা এই অঞ্চলের অর্থনৈতিক ও যোগাযোগ ব্যবস্থায় সূচনা করবে নতুন দিগন্তের। এহসান জুয়েল, সময় সংবাদ, কাঁঠালবাড়ি, শিবচর, মাদারীপুর। নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারকে একটি স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্সে রূপ দেওয়ার পরিকল্পনা করছে কারা অধিদপ্তর। সেখানে থাকবে সুইমিং পুল, শপিং মল। বিশেষজ্ঞরা বলছেন বাণিজ্যিক উদ্দেশ্য বিনষ্ট করতে পারে ঐতিহাসিক এই স্থাপনার প্রত্নতাত্ত্বিক গুরুত্ব। অবশ্য কারা অধিদপ্তর বলছে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে প্রয়োজনে আদি রূপে সংরক্ষণ করা হবে ইতিহাসের এই নীরব সাক্ষীকে। আজহার লিমনের রিপোর্ট। বন্দিশালা হিসেবে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের স্মৃতি 228 বছরের হলেও ঐতিহাসিক নিদর্শন হিসাবে এর বয়স 400 বছরেরও পুরনো। 37 একরের যে স্থাপনার সাথে সম্পর্কিত বাংলাদেশ সৃষ্টির আগের ও পরের অনেক সংগ্রাম গাথা।
ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলনের নানা ধাপে এখানেই বন্দী জীবন কাটিয়েছেন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান। শুধু তাই নয়, এই স্থাপনা 41 বছর ধরে বহন করছে বিপদগামী সেনা সদস্যদের হাতে বিচার বহির্ভূতভাবে জাতির 4 সূর্য সন্তানকে হত্যার স্মৃতি। তবে কেরানীগঞ্জে কারাগার স্থানান্তরের পর স্থাপনা নিয়ে কারা কর্তৃপক্ষের পরিকল্পনায় ঠাঁই পায় সুইমিং পুল কিংবা শপিং মলের মতো বাণিজ্যিক স্থাপনা। কোনো মার্কেট, শপিং মল এগুলো যাতে না হয়, ইতিহাসটা যাতে আমরা ধরে রাখতে পারি। সিগনেচার ক্যাম্পিং চলছে, আমাদের দাবি এটাই, এখানে সম্পূর্ণ সবুজালয় হবে। এই পদক্ষেপ যদি আমরা কিছুদিনের মধ্যে না নেওয়া হয় তাহলে আমরা আবার আন্দোলন করব। আদি মধ্যযুগ থেকে শুরু করে একদম উপনিবেশ সময়কাল পর্যন্ত এত দীর্ঘ সময়ের ইতিহাসকে যদি যথাযথ একাডেমিক গবেষণার মাধ্যমে একটি ওপেন এয়ার জাদুঘর তৈরি করা যায়, তাহলে সেটি যে কোনো শপিং মল বা যে কোনো ওই বিনোদনমূলক কর্মকাণ্ডের থেকে অনেক বেশি আর্থিক সংস্থান করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। কারা মহাপরিদর্শক আশ্বাস দেন, বাউন্ডারি ওয়ালের ভেতরের স্থাপনা অক্ষত রেখেই পরিকল্পনা নেওয়া হবে। যে স্থাপনাগুলো শুধু হেরিটেজ ভ্যালু ক্যারি করে সেইগুলোকেই এখানে রাখা হবে, জেলের ভিতরে হবে না। জেলের বাইরের অংশে আপনারা জানেন কিছু খালি জায়গা আছে চকবাজারের মোড়ের দিকে, সেই এলাকাতে ওই স্থাপনাগুলো করার আমরা চিন্তা করছি, যেটা হলো কনভেনশন সেন্টার, সিনেপ্লেক্স, সুইমিং পুল, জিম, ফুড কোর্ট এগুলো। এই কারাগারের প্রতিটি ভবন, প্রতিটি ইট এক একটি স্মৃতি বহন করছে। কারা কর্তৃপক্ষ বলছে, এই স্মৃতি সংরক্ষণ করেই এই কারাগারকে রূপান্তরিত করা হবে এক টুকরো সবুজ উদ্যানে, যেখানে ব্যস্তই নগরবাসী পাবে একটুখানি ইতিহাসের আলিঙ্গন। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি। এতে শিক্ষার্থীরা পড়েছেন বিপাকে। তারপরও ভর্তি বাতিল কিংবা সেমিস্টার ড্রপের আতঙ্কে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না কেউই। অতি মুনাফা লাভের পথ বন্ধ করতে প্রয়োজনে আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। আব্দুল আহাদের রিপোর্ট। প্রবাসী অধ্যুষিত সিলেটে একে একে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়িয়েছে 4-এ। সেই সাথে বাড়ছে টিউশন ফিও। প্রতিষ্ঠাকালীন সময়ে লিডিং ইউনিভার্সিটিতে বিবিএর টিউশন ফি ছিল 2.5 লাখ, ইংলিশে 1,29,000 আর কম্পিউটার সায়েন্সে 2,60,000। এই ফি বর্তমানে দাঁড়িয়েছে বিবিএতে 3,34,000, 1,20,000 বাড়িয়ে ইংলিশে নেওয়া হচ্ছে 2.5 লাখ আর কম্পিউটার সায়েন্সে 3.5 লাখ টাকা। কয়েক বছরের ব্যবধানে অন্যান্য বিশ্ববিদ্যালয়েও লাখ টাকারও বেশি বেড়েছে টিউশন ফি। এতে বিপর্যস্ত শিক্ষার্থীরা। ভুক্তভোগীরা জানান, ফি দিতে কষ্ট হলেও ভর্তি বাতিলের ভয়ে মুখ খুলতে পারছেন না তারা। 2-3 সেমিস্টার পরপরই বাড়তে থাকে, 1000, 2000, 5000 পর্যন্ত অনেক সময় বেড়ে যায়। আটকায় দেওয়ার যে ব্যাপারটা, রিটেক দেওয়ার যে ব্যাপারটা, যার কারণে অনেকে মুখ খোলে না। তবে কর্তৃপক্ষের দাবি, টিউশন ফি নাগালের মধ্যে আছে বলেই মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তরাও এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে। আমার কাছে মনে হয় না খুব বেশি আমরা এটা বৃদ্ধি করেছি, যার কারণে কিন্তু নিম্ন মধ্যবিত্ত যারা আছে তারাও কিন্তু আজকে আমাদের ইউনিভার্সিটিতে আসতে পারছে। আমরা টিউশন উল্টে কমিয়েছি এই জন্যে যে আমরা দেখেছি মফস্বল শহরে লোকজনের হাতে অত টাকা পয়সা নেই, তাদের কষ্ট হয়। অভিযোগের সাথে একমত পোষণ করে শিক্ষামন্ত্রী জানালেন, টিউশন ফি বৃদ্ধি রোধে বর্তমান আইন সংশোধন করতে একটি কমিটি কাজ করছে। কোনোভাবেই বৃদ্ধি করা যাবে না, কমাইতে আমরা চাপ দিচ্ছি, নিয়মিত চাপ দিচ্ছি, কমাইতে হবে এবং একটা এগ্রিমেন্টে আসতে হবে। এবং নতুন আইনের কিছু সংশোধন করবার জন্য আমাদের একটা সংসদীয় স্থায়ী কমিটি কাজ করতেছে। এখন সেটার কাজের ফলাফল বা সিদ্ধান্তগুলোর ভিত্তিতে আমরা এখন ব্যবস্থা নেব। সিলেটের 4টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 12,000-এর বেশি। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। বগুড়ায় যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে এখন অনেক বেকার যুবকই স্বাবলম্বী হচ্ছেন। প্রশিক্ষণ শেষে কেউ কেউ নিজ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছেন কর্মক্ষেত্র, আবার কেউ চাকরি পেয়ে আর্থিক সচ্ছলতা এনেছেন। যুব উন্নয়ন অধিদপ্তর বলছে, অর্থ স্বল্পতার কারণে আগ্রহী অনেক যুবকদের দেয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত প্রশিক্ষণ। রবিউল ইসলামের ছবি নিয়ে মাজেদুর রহমানের রিপোর্ট। বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তর থেকে গত 1 বছরে বিভিন্ন ট্রেডে প্রায় 8,000 প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়েছেন। এর মধ্যে 3,000 প্রশিক্ষণপ্রাপ্ত কেউ উদ্যোক্তা হয়েছেন, আবার কেউ চাকরি পেয়েছেন। ক্যাটারিং, বিউটিফিকেশন, বাসের সুপারভাইজার, ফ্যাশন ডিজাইনের মতো বিশেষ প্রশিক্ষণ নিয়ে নিজ নিজ কর্মক্ষেত্রে কাজ করছেন। বেকার ছিলাম, এরপর বগুড়া যুব উন্নয়ন হোটেল ম্যানেজমেন্টের উপর ট্রেনিং, ক্যাটারিং সার্ভিসে ট্রেনিং নিয়েছি। এরপর এখান থেকে ট্রেনিং শেষ করে আমি হোটেল সিস্টাতে জব করতেছি। যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেই, প্রশিক্ষণ নেওয়ার পরে সেখান থেকে কিছু ঋণ পাই। ঋণ পাওয়ার পরে আমি এই ফার্মটা করছি, করার পরে এখন এখান থেকে আমরা অনেক স্বাবলম্বী হয়েছি।
নিয়মিত প্রশিক্ষণের পাশাপাশি বিশেষ কোর্সগুলোতে প্রতিনিয়ত আগ্রহ বাড়ছে এলাকার বেকার যুবদের। প্রশিক্ষণের মাধ্যমে তারাও ঘুচাতে চান বেকারত্ব। আমি মাস্টার্স কমপ্লিট করা এখানে আসছি একটা কর্মসংস্থানের জন্য। আমি 15 দিনের কোর্স। আমি মূলত এই রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং কোর্সটা করে আত্মনির্ভরশীল হতে চাই। আগামীতে স্বাবলম্বী হওয়ার চিন্তা ভাবনার জন্য করে এখানে কাজ শিখতে আসছি। বিশেষ কোর্সগুলোতে বেকার যুবদের আগ্রহ থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হয়ে উঠছে না বলে জানালেন যুব উন্নয়নের এই কর্মকর্তা। আরো যদি কিছু অর্থের সংস্থান করা যেত, আমরা আরো সুন্দর সুন্দর ট্রেড চালু করে প্রতি বছরেই আমরা প্রায় 8000 বেকার যুবককে প্রশিক্ষণ দিতে সক্ষম হতাম। বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরে বর্তমানে 9টি নিয়মিত ট্রেডের পাশাপাশি 8টি বিশেষ ট্রেডের প্রশিক্ষণ চালু রয়েছে। বর্তমানে জেলায় বেকার যুবকের সংখ্যা প্রায় 3.5 লাখ। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। দেখছেন এই সময়ের বাণিজ্য। দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলা মৌলভীবাজারে ব্যাপক হারে কমলার চাষ হচ্ছে। তবে গত কয়েক বছর পোকার আক্রমণে ফলন কমে গেছে। চাষিদের অভিযোগ, ভারত থেকে কমলা আসায় ন্যায্য দাম পাচ্ছেন না তারা। জেলা কৃষি কর্মকর্তা জানান, কমলার ফলন বাড়াতে নানা রকম পরামর্শ দেওয়া হচ্ছে। মৌলভীবাজার প্রতিনিধি শাহ অলিউর রহমানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজারের উঁচু নিচু পাহাড়ি টিলার ভাঁজে ভাঁজে কমলার বাগান করেছেন কৃষকেরা। এখানকার মাটি কমলার উপযোগী হওয়ায় জেলায় বেড়েছে এর উৎপাদন। তবে গত কয়েক বছর ধরে এক ধরনের পোকার উপদ্রব দেখা দিয়েছে কমলায়। এছাড়া ভারত থেকে কমলা আমদানির ফলে ন্যায্য দাম পাচ্ছেন না বলেও অভিযোগ চাষিদের। এই অবস্থায় লোকসানের আশঙ্কা করছেন কমলার বাগান চাষিরা। যখন ফুল মুকুল আইছে, ফল ধরছে, ছোট ছোট হয়েছে মার্বেলের আকারে, তখন শিলাবৃষ্টি অনেক ফল নষ্ট করে দিচ্ছে। পাকার আগে কমলা জড়ি যায়, এটা একটা সমস্যা। আমরা দুঃখ হইলেও জিনিস, আমরা কমলার দামটা ন্যায্য মতে ফাই নাও কারণে আমরা এ সময় কমলা বাজারে না বেশি, ওই সময় ইন্ডিয়া কমলা লামি যাই। অবশ্য কৃষি কর্মকর্তারা বলছেন, পোকার আক্রমণ ঠেকাতে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছেন তারা। আগাম নিয়ে আসার কারণে কমলাগুলা পরিপক্ক হয় না, এতে মিষ্টতা একটু কম থাকে। পরামর্শটা যদি কৃষক সঠিকভাবে প্রয়োগ করে তাহলে আমার মনে হয় বিভিন্ন যে সমস্যা, ওই সমস্যার সম্মুখীন হতো না। অন্যদিকে জেলায় কমলার বাগান বাড়াতে চাষিদের বিভিন্ন সহযোগিতার কথা জানালেন এই কৃষি কর্মকর্তা। মাঠ পর্যায়ে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষি কর্মকর্তা সহ আমরা জেলা পর্যায়ে যারা আছি সবাই মিলে সম্মিলিতভাবে কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যাতে কমলার আবাদ আরো বৃদ্ধি পায় এবং গুণগত মান বৃদ্ধি পায়। জেলার 100 হেক্টর জমিতে 146টি কমলার বাগান রয়েছে। এসব বাগান থেকে মোট 640 মেট্রিক টন কমলা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, মৌলভীবাজার। চুক্তির শর্ত ভঙ্গ করে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে গ্রাহকদের গো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনকে 30 কোটি টাকা জরিমানা করেছে বিটিআরসি। বিটিআরসি জানায়, 2014 সালে সোনালী ব্যাংকের 151টি শাখায় অনলাইন নেটওয়ার্ক পরিচালনার জন্য গো ব্রডব্যান্ড সেবা চালু করা হয়। কিন্তু গ্রামীণফোন এই সেবার নামে সোনালী ব্যাংককে সরাসরি ব্রডব্যান্ড সেবা দিচ্ছে এমন অভিযোগের প্রেক্ষিতে কয়েক দফা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পর এই জরিমানা করা হয়। এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক চিঠি গ্রামীণফোনের হাতে পৌঁছায়নি বলে জানিয়েছে তাদের এক্সটার্নাল কমিউনিকেশন বিভাগ। বিশ্বের 100টি আউটসোর্সিং প্রতিষ্ঠানের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের আউটসোর্সিং প্রতিষ্ঠান ASM মহিউদ্দিন মোনেমের সার্ভিস ইঞ্জিন BPO। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব আউটসোর্সিং প্রফেশনাল IAOP এর সর্বশেষ তালিকায় এ তথ্য উঠে এসেছে। প্রতিষ্ঠানটি তৃতীয়বারের মতো এ তালিকায় অবস্থান করছে। IAOP-র সর্বশেষ সেরা 100 রাইজিং স্টার প্রতিষ্ঠানের মধ্যেও বাংলাদেশের প্রতিষ্ঠানটির 14 নম্বর অবস্থান করছে। ব্যাংক সার্ভিস, ডিজিটাল অ্যাডভার্টাইজিং, ওয়েব এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ প্রযুক্তির ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে তথ্য প্রযুক্তিকে বাংলাদেশকে আন্তর্জাতিক মানে উন্নত করতে অবদান রাখছে সার্ভিস ইঞ্জিন। বরাবরই একটা মাইন্ডসেট সবার ছিল যে আউটসোর্সিং বলতে আমরা ইন্ডিয়া এবং ফিলিপিন্সকে বোঝাই, কিন্তু আজকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে আমরা প্রমাণ করে দিয়েছি যে বাঙালি, বাংলাদেশ আমরাও পারি, যে আউটসোর্সিংয়েও আমরা গ্লোবালি আমরা নিজের পজিশনকে তুলে ধরতে আমরা সক্ষম হয়েছি। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে এই সেক্টরে যারা কাজ করছে, এই সেক্টরে যারা এন্টারপ্রেনর আছে,
সবাই উইল বি ইন্সপায়ার্ড উইথ অ্যান অ্যাওয়ার্ড লাইক দিস, এবং তাদের এটা সবার জন্য একটা অপরচুনিটি ওপেন আপ হবে যে তারাও তাদের কোম্পানি নিয়ে গ্লোবালি তাদের পজিশনকে স্ট্রং করবে আউটসোর্সিং ওয়ার্ল্ডে। 3 নভেম্বর শুরু হচ্ছে লেদার টেক বাংলাদেশের চতুর্থ আসর। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার 3টি হলে এই প্রদর্শনীতে অংশ নেবে 15টি দেশের 250 প্রতিষ্ঠান। গতকাল রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এই শোতে বাংলাদেশের চামড়া, চামড়াজাত পণ্য এবং ফুটওয়্যার শিল্পের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, উপাদান, রাসায়নিক পদার্থ এবং অ্যাক্সেসরিজ সংশ্লিষ্ট আন্তর্জাতিক এবং স্থানীয় প্রযুক্তি প্রদর্শন করা হবে। প্রদর্শিত এসব প্রযুক্তি ও উদ্ভাবন থেকে স্থানীয় চামড়া শিল্প উপকৃত হবে বলে জানান আয়োজকরা। 5 নভেম্বর পর্যন্ত প্রদর্শনী চলবে বেলা 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। হেয়ার রিমুভাল ব্র্যান্ড ভিট এর সৌজন্যে শুরু হতে যাওয়া ফ্যাশন ও বিউটি সম্পর্কিত ডিজিটাল ক্যাম্পেইনের ভিট এর মুখপাত্র হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন উম্মে রোমান আহমেদ শিশির। সম্প্রতি রিকেট বেনকেজার বাংলাদেশ লিমিটেডের অফিসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় রেকিট বেনকেজার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিশাল গুপ্তা, মার্কেটিং ডিরেক্টর সৈয়দ তানজিম রেজওয়ান সহ কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মচারীরা উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এর 747 মডেলের 14টি বিমানের অর্ডার দিয়েছে কুরিয়ার ফার্ম ইউনাইটেড পার্সেল সার্ভিস। $530 কোটি মূল্যে এই বিমানগুলো কিনে নেবে ইউপিএস। ইউরোপ থেকে এশিয়া এবং এশিয়া থেকে যুক্তরাষ্ট্রে পণ্য পরিবহনের ক্ষেত্রে বিমানগুলো ব্যবহার করবে ইউপিএস। এই মডেলের বিমানটি অর্ডার কম পাওয়ায় জাম্বো জেট বিমান নির্মাণ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোয়িং। বিমানের অর্ডার পেয়ে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে প্রতিষ্ঠানটি। প্রতিদ্বন্দ্বী এয়ারবাসও একইভাবে জাম্বো জেটের অর্ডার কমার সংকটে পড়েছে। ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য অঞ্চল স্থাপনে শিগগিরই দেশটির সঙ্গে আলোচনায় বসবে রাশিয়ার ইউরো এশিয়ান ইকোনমিক ইউনিয়ন। ইউরো এশিয়ান অর্গানামেন্টাল কাউন্সিল বৈঠকে একথা জানান রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। এ সময় তিনি আরও জানান, সার্বিয়ার সাথে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। 2017 সালের মধ্যে ইসরায়েলের সাথে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। কৃষি এবং প্রযুক্তি খাতে যৌথ উদ্যোগে উন্নয়নে মস্কোর সাথে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী তেল আবিব। ইসরায়েলের কৃষি পণ্য রফতানি আরও বাড়াতে চায় রাশিয়া। 2015 সালে রাশিয়ার কাজাখস্তান ও বেলারুশের যৌথ উদ্যোগে শুরু হয় ইউরো এশিয়ান ইকোনমিক ইউনিয়ন। চলতি মাসে এই অঞ্চলের বাইরে দেশ ভিয়েতনাম এ ব্লকে যোগদানের সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া এশিয়া ও মধ্যপ্রাচ্যের অনেক দেশই এই চুক্তির ব্যাপারে আগ্রহী। আগামী 15 বছরের মধ্যে বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর একটি হবে চীন। এক গবেষণা রিপোর্টে এমনটি জানিয়েছে ওয়ার্ল্ড নিউক্লিয়ার অ্যাসোসিয়েশন। WUN বলছে 2020 সালের মধ্যে পারমাণবিক শক্তির দেশ হিসেবে ফ্রান্সকে টেক্কা দেবে চীন। এরপর দখল করবে যুক্তরাষ্ট্রের স্থান। এর মধ্যে বেইজিংয়ের নিউক্লিয়ার প্ল্যান্টগুলোর মধ্যে কানাডা থেকে ইউরেনিয়াম আমদানির পরিকল্পনা চলছে। মূলত বায়ু দূষণ কমাতে এবং গ্রিন হাউস গ্যাস নিঃসরণ রোধে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট স্থাপনের কথা ভাবছে চীন। কাজ চলছে 20টি পাওয়ার প্ল্যান্টের স্থাপনের। এখানে 58 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে দেশটির। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। লেনদেনের খবর জানতে সরাসরি চলে যাচ্ছে ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসসি এক্স ইন্ডেক্সটি অবস্থান করছে 4592 পয়েন্ট এবং ডিএসসি এস অবস্থান করছে 1100 পয়েন্ট এবং ডিএসসি 30 ইন্ডেক্স সেটি হচ্ছে 1733 পয়েন্ট অবস্থান করছে এবং দেখা যাচ্ছে যে ডিএসসি এক্স এবং ডিএসসি এস এই দুটি সূচক কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থা লক্ষ্য করা যাচ্ছে সকাল থেকে এবং ডিএসসি 30 যে সূচকটি আছে সেই সূচকটি কিন্তু দর পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু করেছে দেখতে পাচ্ছি এবং দর বাড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 62টি প্রতিষ্ঠানের দর বেড়েছে এবং দর কমেছে 39টি প্রতিষ্ঠানের এবং আনচেঞ্জড অর্থাৎ
24টি প্রতিষ্ঠানের কোনো দরের পরিবর্তন ঘটেনি এবং এই পর্যন্ত সকাল থেকে লেনদেন হয়েছে মাত্র 16 কোটি টাকার এবং লেনদেন 16 কোটি টাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটু গ্রাফিক্যাল চিত্রতে যদি এসে দেখি সেটি হচ্ছে সকালবেলা কিন্তু লেনদেন কমার মধ্য দিয়েই লেনদেন শুরু হয়েছে সকাল 10:30 এবং সকাল 10:30 থেকে লেনদেন শুরু হয়ে তারপর আস্তে আস্তে একটু বাড়তে শুরু করছে এবং প্রথম 10 মিনিটের পর থেকে কিন্তু একটু করে লেনদেন বাড়তে শুরু করেছে এবং সূচকের ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছে এবং তারপরেই আবার দর হারাতে শুরু করে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং দর হারানো যে অবস্থাটি আমরা দেখতে পাচ্ছি সেটি এখনো অব্যাহত আছে প্রথম 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পর। এবার জানিয়ে দেব যে প্রথম টপ 20 শেয়ার লেনদেন প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠান সেটির মধ্যে দেখা যাচ্ছে যে কাশেম ড্রাইসেল লিমিটেড যেটি সর্বশেষ লেনদেন করেছে 81 টাকা 50 পয়সা এবং গতকাল সর্বোচ্চ লেনদেন করেছে 81 টাকা 80 পয়সা এবং সর্বনিম্ন দর এই প্রতিষ্ঠানটির 78 টাকা 90 পয়সা দরে লেনদেন হয়েছে। ডোরেন পাওয়ার লিমিটেড অবস্থান করছে 2 নম্বরে এবং এই প্রতিষ্ঠানটির সর্বশেষ লেনদেন হয়েছে 113 টাকা 60 পয়সা এবং দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ দর এই প্রতিষ্ঠানটি 115 টাকা পর্যন্ত উঠেছে এবং সর্বনিম্ন দর এই প্রতিষ্ঠানটি লেনদেন হয়েছে 111 টাকা এবং গতকালকে এই শেয়ারটি দেখতে পাচ্ছি যে 48 টাকা 40 পয়সা দুঃখিত 111 টাকা 90 পয়সায় গতকাল সর্বশেষ লেনদেন হয়েছিল এই প্রতিষ্ঠানটির এবং অ্যাক্টিভ ফাইন্যান্স যে প্রতিষ্ঠানটি সেটি দেখতে পাচ্ছি যে 47 টাকা 10 পয়সা এখন সর্বশেষ লেনদেন হয়েছে এবং সর্বোচ্চ দর উঠেছে এই প্রতিষ্ঠানটির 48 টাকা 30 পয়সায় এবং গতকাল দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটি 48 টাকা 40 পয়সায় লেনদেন শেষ করেছে। কেডিএসএ প্রাইভেট লিমিটেড এবং এই প্রতিষ্ঠানটি সর্বশেষ লেনদেন করেছে 67 টাকা 70 পয়সা দরে সর্বোচ্চ লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটি 69 টাকা দরে এবং সর্বনিম্ন এই প্রতিষ্ঠানটি শেয়ার লেনদেন হয়েছে 67 টাকা 10 পয়সায়। গতকাল এই প্রতিষ্ঠানটি 66 টাকা 80 পয়সায় লেনদেন শেষ করেছে এবং প্রথম যে 4টি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি যে এই লেনদেন কিন্তু বেড়েছে কিন্তু দর হারিয়েছে কয়েকটি প্রতিষ্ঠান এবং তারপরে আমি যেটি দেখতে পাচ্ছি যে ডেল টেসপিন সেটি হচ্ছে গিয়ে 8 টাকা 60 পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে এবং সর্বোচ্চ দর উঠেছে এই প্রতিষ্ঠানটির 9 টাকা এবং 9 টাকা পরে এর আগে দেখতে পাচ্ছি যে এই প্রতিষ্ঠানটির লেনদেন করেছে সর্বনিম্ন দর হয়েছে 8 টাকা 50 পয়সা এবং গতকাল এই প্রতিষ্ঠানটি লেনদেন করেছে 8 টাকা 10 পয়সা 8 টাকা 10 পয়সা হারে এই প্রতিষ্ঠানটি গতকাল লেনদেন শেষ করেছে এবং লেনদেন শেষ করা তারপরের যে প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানটি দেখতে পাচ্ছি যে কনফিডেন্স সিমেন্ট লিমিটেড সেই কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের যে দরের যে এখনকার যে অবস্থান সেই অবস্থানটি দেখতে পাচ্ছি যে 92 টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটির এবং 95 টাকা সর্বোচ্চ দর উঠেছে এই প্রতিষ্ঠানটির এবং গতকাল এই প্রতিষ্ঠানটি 87 টাকা দর পড়ে গিয়ে 87 টাকা 20 পয়সায় অবস্থান করেছে এবং 87 টাকা 20 পয়সা অবস্থান এবং আজকে দেখতে পাচ্ছি যে প্রথম 1 ঘন্টায় যে লেনদেন হয়েছে তাতে অন্তত 5 টাকার বেশি এই শেয়ারটির দাম বেড়েছে এবং তারপর দেখতে পাচ্ছি যে এই শেয়ারটির দাম সর্বশেষ যে অবস্থা সেটি হচ্ছে কি সর্বনিম্ন দর 90 টাকায় পড়ে গিয়েছিল এবং গতকালের থেকেও যেটি এই প্রতিষ্ঠানটির দাম বাড়ার অবস্থানই ইঙ্গিত বহন করে এবং এনপিও লিমিটেড সেটি হচ্ছে 87 টাকা 90 পয়সা দর দেখতে পাচ্ছি সর্বশেষ এবং সর্বোচ্চ দর উঠেছিল 89 টাকা 80 পয়সা এবং গতকাল এই প্রতিষ্ঠানটি দর দেখা যাচ্ছে যে 85 টাকা 60 পয়সার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠানটি দর শেষ করেছে এবং আজ কিন্তু সর্বনিম্ন এই প্রতিষ্ঠানটি 86 টাকা 90 পয়সায় লেনদেন হয়েছে। এই ছিল এখনকার মতো ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্য শিরোনামগুলো। ঢাকা সহ বিভাগীয় 8 শহরে আজ শুরু হচ্ছে সপ্তাহব্যাপী আয়কর মেলা। বাড়ানো হবে না রিটার্ন দাখিলের সময়, বলছে এনবিআর। রাজধানীতে ট্রেড লাইসেন্স করতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, জড়িত সিটি কর্পোরেশনের অসাধু কিছু চক্র।
কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মেয়রের। ভারতের পর আবার চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চায় থাইল্যান্ড, মিয়ানমার ও শ্রীলঙ্কা। চুক্তি হলে বাড়বে পণ্য সরবরাহের গতি, সৃষ্টি হবে নতুন বাজার। এবং পদ্মা সেতুর সংযোগ সড়কের সুবিধা পেতে কাওড়াকান্দি ঘাট সরিয়ে আনা হচ্ছে কাঁঠালবাড়িতে। নৌ রুটের দূরত্ব কমবে প্রায় 5 কিলোমিটার। উদ্বোধন আগামী বছরের শুরুতেই। এই ছিল এ সময়ের বাণিজ্য। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।